আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইউনিক স্কুলে সকলকে স্বাগতম জানিয়ে আজকে যে ক্লাসটা হবে আমাদের সেটা হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্রের অধ্যায় নাম্বার 6 দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে। চলো আজকের এই ক্লাসে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করি। আজকের ক্লাসের যে আলোচ্য বিষয়গুলো সেটাতে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে বন্ডের ধারণা, বন্ডের শ্রেণীবিভাগ, বন্ডের মূল্য এবং বন্ডের আয়ের হার। এই বিষয়গুলো আলোচনার পূর্বে আমি জাস্ট দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে একটু আলোচনা করব। সাধারণত অর্থ সংগ্রহ, ব্যবহার, ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীগুলোকে অর্থায়ন বলা হয়। একটা প্রতিষ্ঠান সাধারণত তিন ধরনের অর্থায়ন করে থাকে। একটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন, একটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। সাধারণত 1 বছর পর্যন্ত কোনো অর্থ সংগ্রহ করা হলে এবং চলতি মূলধন সরবরাহ করার জন্য কোনো অর্থ সংগ্রহ করা হলে সেটাকে বলা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। এবং 1 বছর থেকে 5 বছরের মধ্যে যে অর্থায়নটা করা হয় 5 বছর সময়ের জন্য সেটাকে বলা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। 5 বছরের ঊর্ধ্বে সময়ের জন্য যে অর্থায়নটুকু করা হয় সেটাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। এই দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে দুই ধরনের তহবিল থাকে সাধারণত। একটা তহবিল থাকে অভ্যন্তরীণ তহবিল, আরেকটা তহবিল থাকে হচ্ছে বহিস্থ তহবিল। একটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল, আরেকটা হচ্ছে বহিস্থ তহবিল। একটা যৌথ মূলধনী কোম্পানির বহিস্থ তহবিল আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ঋণ মূলধন, আর একটা হচ্ছে ইকুইটি মূলধন। একটা হচ্ছে ঋণ মূলধন, আর একটা হচ্ছে কি ইকুইটি মূলধন। এই যে ঋণ মূলধন আমরা দেখতেছি, একটা যৌথ মূলধনী কোম্পানি ঋণ মূলধন সংগ্রহ করে কিসের মাধ্যমে? বিভিন্ন ধরনের বন্ড ডিবেঞ্চারের মাধ্যমে। বন্ড ডিবেঞ্চার। আর ইকুইটি মূলধনটা সাধারণত সংগ্রহ করা হয় শেয়ারের মাধ্যমে। সেই ক্ষেত্রে সাধারণ শেয়ার হতে পারে, অগ্রাধিকার শেয়ার হতে পারে। এই হচ্ছে একটা যৌথ মূলধনী কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থায়ন। আর একটা যৌথ মূলধনী কোম্পানি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস হচ্ছে কোনটা? সেটা হচ্ছে সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফা। তাহলে একটা যৌথ মূলধনী কোম্পানির এই দীর্ঘমেয়াদী অর্থায়ন, অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে সাধারণত এই দুইটা পার্টকে বোঝায়। তবে এই দুটোর মধ্যে আমাদের ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটুকু রয়েছে, এই সিলেবাসে যে অংশটা থেকে আমাদেরকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয়, এছাড়া থিওরিটিক্যাল পার্ট যে অর্থাৎ যেখান থেকে আসে সেটা হচ্ছে এই ঋণ মূলধন থেকে। সাধারণত আমাদের এই চ্যাপ্টারটাতে বন্ড এবং ডিবেঞ্চারকে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। এবং এক কথা এই চ্যাপ্টারটা হচ্ছে বন্ডকে একেবারে পোস্টমর্টেম করার একটা চ্যাপ্টার, অর্থাৎ যেখানে বন্ড কি, বন্ড কোন ধরনের হতে পারে, বন্ডের মূল্য কি, বন্ড থেকে একজন বিনিয়োগকারীর আয়ের হার কি, প্রত্যেকটা জিনিস এখানে আমাদেরকে কি করতে হয়? পোস্টমর্টেম করে ফেলতে হয়। এই অধ্যায়টা পড়ার সময় আমাকে মনে করতে হবে আমি কোনো কোম্পানি না। এই অধ্যায়টা পড়ার সময় আমাকে মনে রাখতে হবে আমি হচ্ছে একজন ক্ষুদ্র সাধারণ বিনিয়োগকারী। আমি একটা একটা কোম্পানির বন্ড এবং ডিবেঞ্চারে খুব শীঘ্রই বিনিয়োগ করতে আগ্রহী। এখন এই বন্ড আর ডিবেঞ্চারে আমি যে খুব শীঘ্রই বিনিয়োগ করতে যাচ্ছি, এই বন্ডটাতে বিনিয়োগ করে আমার ফায়দা কি হবে? আমি কি লাভ হবে নাকি ক্ষতি হবে? আমি কি লাভজনক হব নাকি আমি ক্ষতিগ্রস্ত হব? এই জিনিসগুলো সাধারণত আমরা এই অধ্যায়টুকু পাঠ করে মূল্যায়ন করব। তাহলে এইখানে আমাদের যে বিষয়টা ভালো করে জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বন্ডের ধারণা, অর্থাৎ বন্ড কি সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সহজ ভাষায় বন্ড হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি যেটা বিক্রয় করে এবং যেটা বিক্রয়ের মাধ্যমে জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করে। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি ঋণ নেয় কিসের মাধ্যমে? বন্ডের মাধ্যমে। সাধারণ বিনিয়োগকারীরা এই বন্ডগুলো ক্রয় করে এবং কোম্পানিকে ঋণ সরবরাহ করে থাকে। আচ্ছা, বিভিন্ন ধরনের বন্ড রয়েছে, আমরা সেই বন্ডের শ্রেণী বিভাগ দেখব, বন্ডের মূল্য নির্ণয় করা দেখব এবং বন্ডের আয়ের হার দেখব। তাহলে চলো আমরা ধীরে ধীরে আমাদের স্লাইডগুলোতে দেখি কি রয়েছে। প্রথমেই চলে আসলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। আমরা বলেছি 5 বছর থেকে ঊর্ধ্বে
যে কোনো সময়কালের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা কোম্পানি বা সরকার কর্তৃক দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জন্য ইস্যু করা হয়। আচ্ছা, বন্ড যখন সরকার ইস্যু করে তখন সেটাকে বলা হচ্ছে ট্রেজারি বন্ড। অর্থাৎ সরকারের যখন টাকার প্রয়োজন হয় তখন সরকার যখন বন্ড ইস্যু করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, তখন সেটাকে বলা হচ্ছে ট্রেজারি বন্ড। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, যেসব প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে থাকে তাদেরকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বলে। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ যদি আমরা দেখি, যেসব প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে তাদেরকে আমরা বলি বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ। এখন বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা হতে পারে? সরকার হতে পারে। সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে বলা হচ্ছে কি ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড দেউলিয়ত্ব এবং ঝুঁকিমুক্ত, যেহেতু এটা সরকার কর্তৃক এটা ইস্যু করা হয়, এটা হচ্ছে একটা নিরাপদ বিনিয়োগ। এখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে কোনো ধরনের ঝুঁকি নিতে হবে না। কোম্পানি বা কর্পোরেশন কর্তৃক যে বন্ডগুলো ইস্যু করা হয় সেটাকে বলা হচ্ছে কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটি বলা হয়, কারণ কোম্পানির বিলোপ সাধন ঘটলে অগ্রাধিকার শেয়ার হোল্ডার এবং সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি পরিশোধের পূর্বে বন্ড হোল্ডারদের দাবি পরিশোধ করা হয়। হ্যাঁ, অর্থাৎ একটা কোম্পানি যখন দেউলিয়া হবে বা অবসায়ন ঘটবে তখন সবার আগে কিন্তু বন্ড হোল্ডারদের যে সমস্ত দাবি থাকে সেটা পরিশোধ করা হয়। বৈদেশিক সরকার বা কোম্পানি, বৈদেশিক সরকার বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বৈদেশিক বন্ড বলে। বৈদেশিক বন্ডের দেউলিয়াত্ব ঝুঁকি বেশি। হ্যাঁ, যেহেতু এটা একটা বিদেশি কোম্পানি বা বিদেশি সরকার কর্তৃক ইস্যু করা হয়, এখানে দেউলিয়া হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ বা যেটাকে বলে স্থানীয় সরকার, স্থানীয় সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হচ্ছে মিউনিসিপ্যাল বন্ড। ওকে, এখানে আমরা বন্ডের কিছু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বন্ডের প্রকারভেদ লক্ষ্য করব ইস্যুকারী প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে। আমরা একটু আগে দেখেছি বন্ড সরকার ইস্যু করে, বৈদেশিক কোম্পানি ইস্যু করে এবং বিভিন্ন কর্পোরেশন বা কোম্পানি ইস্যু করতে পারে। আবার জামানতের উপর ভিত্তি করে বন্ড। জামানত বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? জামানত মানে হচ্ছে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি কোম্পানি বন্ড হোল্ডারদের জন্য জমা রাখে, যেন কোম্পানি অবসায়ন ঘটলে বন্ড হোল্ডাররা সেই জামানতটুকু বিক্রয় করে তারা তাদের দাবিটা পেতে পারে। মালিকানার উপর ভিত্তি করে বন্ড। এরপরে হচ্ছে অন্যান্য বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে কিছু বন্ড রয়েছে। ট্রেজারি বন্ড আমরা একটু আগে দেখলাম যে ট্রেজারি বন্ড ইস্যু করে কে? সরকার। সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হচ্ছে ট্রেজারি বন্ড। কোম্পানি বা কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হচ্ছে কর্পোরেট বন্ড। বৈদেশিক বন্ড বিদেশি কোম্পানি বা বিদেশি প্রতিষ্ঠান বা বিদেশি কোনো সরকার যে বন্ডটা ইস্যু করে সেটাকে বলা হচ্ছে বৈদেশিক বন্ড। জামানতবিহীন বন্ড, যে বন্ডে কোনো ধরনের জামানত থাকে না সেই ধরনের বন্ডকে বলা হচ্ছে জামানতবিহীন বন্ড। আর যে বন্ডের জন্য একটা কোম্পানি তাদের বন্ড হোল্ডারদের জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি জামানত রাখে সেটাকে বলা হচ্ছে জামানতযুক্ত বন্ড। এখন চলে আসি মালিকানার উপর ভিত্তি করে বন্ডকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কুপন বন্ড, আরেকটা হচ্ছে নিবন্ধিত বন্ড। ওকে, কুপন বন্ড কোনটা? যে বন্ডে সুদের হার থাকে। কুপন শব্দের অর্থ মাথার একটা হচ্ছে সুদ, অর্থাৎ যে বন্ডে সুদ থাকবে সেটাকে বলা হচ্ছে কুপন বন্ড। আচ্ছা, আর আমরা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে বন্ডগুলো একটু যদি লক্ষ্য করি, জিরো কুপন বন্ড অর্থাৎ কুপন রেট জিরো। যে বন্ডের কুপন রেট জিরো সেটাকে বলা হচ্ছে জিরো কুপন বন্ড, অর্থাৎ যে বন্ডে কোনো ধরনের সুদের হার থাকে না সেটাকে বলা হচ্ছে জিরো কুপন বন্ড। এবং জিরো কুপন বন্ডের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। মাঝে মাঝে খুব ভালো স্টুডেন্ট যারা আমরা ক্লাস নেই, ক্লাস নেওয়ার সময় দেখি তারা প্রশ্ন করে যে ভাইয়া যে বন্ডে সুদের হার নাই তাকে জিরো কুপন বন্ড বলে। যেখানে সুদই নাই সেখানে আমি ভাইয়া পা বাড়াবো কেন? এখানে তো আমার পা বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। এখন এখানে একটা চমৎকার বিষয় আছে, সেটা হচ্ছে জিরো কুপন বন্ড। একটা জিরো কুপন বন্ডের লিখিত মূল্য যদি 1000 টাকা থাকে, সেই বন্ডটার বাজার মূল্য হয় সবসময় লিখিত মূল্যের তুলনায় কম। ধরো একটা বন্ডের গায়ে রেট লেখা আছে, লিখিত বা অভিহিত মূল্য আছে হচ্ছে 1000 টাকা, কিন্তু সেটা বাজারে সেল হয় হচ্ছে ধরো 400 টাকায়। বাজারে সেল হয় কত? 400 টাকায়। অর্থাৎ তুমি একটা 1000 টাকার জিনিস তুমি 400 টাকা দিয়ে ক্রয় করতে পারতেছো। হ্যাঁ, অর্থাৎ সব সময় 1000 টাকার জিনিস যখন তুমি 400 টাকায় পেয়ে যাচ্ছ, এই যে মধ্যে যে 600 টাকার একটা ব্যবধান আছে, এই 600 টাকাটাই কিন্তু দিন শেষে তোমাকে প্রফিটেবল করবে। অর্থাৎ সুদ না থাকলেও যে কোনো লাভ নাই তা কিন্তু বলা যাবে না। সুদ নাই ঠিক আছে, কিন্তু এই যে বাজার মূল্য এবং লিখিত মূল্যের মধ্যে যে ফারাকটা, যে ব্যবধানটা আছে, এটাই কিন্তু জিরো কুপন বন্ডের একটা
বিশেষ প্রফিট। আমরা যখন ম্যাথগুলো করব তখন বুঝতে পারবো বিষয়টা। পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড রয়েছে, তলবযোগ্য বন্ড। তলবযোগ্য বন্ড বলে মানে হচ্ছে একটা বন্ড নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, সেই মেয়াদের পূর্বে যদি আমরা কি করতে পারি, তুলে ফেলতে পারি, টাকা তুলে ফেলতে পারি, তখন সেটাকে বলা হচ্ছে তলবযোগ্য বন্ড। এরপর হচ্ছে পুট বন্ড আছে, আমরা দেখবো রূপান্তরযোগ্য বন্ড আছে, যে সমস্ত বন্ডগুলোকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় সেগুলোকে বলা হচ্ছে রূপান্তরযোগ্য বন্ড। আর জাং বন্ড, আমরা জানি যেখানে ঝুঁকিও বেশি সেখানে আয়ও বেশি। তাহলে এমন কিছু বন্ড আছে যে সমস্ত বন্ডগুলোতে আমাদেরকে অধিক ঝুঁকি গ্রহণ করতে হয়, এবং সেই অধিক ঝুঁকি বিশিষ্ট বন্ড আবার সেখানে যখন অধিক আয় থাকে তখন সেটাকে বলা হচ্ছে জাং বন্ড। তাহলে যেগুলো আমি আলোচনা করেছি অলরেডি, সেই কর্পোরেট বন্ড, ট্রেজারি বন্ড এবং বৈদেশিক বন্ড। জামানতবিহীন বন্ড, জামানতযুক্ত বন্ড আলোচনা করেছি। কুপন বন্ড নিয়ে আমি আলোচনা করেছি। নিবন্ধিত বন্ড নিয়ে আমি খুব বেশি বিস্তারিত বলিনি। যেসব বন্ডের ক্রমিক নং, ঋণদাতার নাম, ঠিকানা ইত্যাদি লিখিত থাকে তাকে বলা হচ্ছে, অর্থাৎ একটা নিবন্ধন করা থাকে, রেজিস্টার্ড করা থাকে সবকিছু, সেটাকে বলা হচ্ছে নিবন্ধিত বন্ড। জিরো কুপন বন্ড নিয়ে আমি আলোচনা করেছি। ওই যে বলেছিলাম এটা কম মূল্যে বিক্রয় হয়, অবহারে বিক্রয় হয়, সেটাকে জিরো কুপন বন্ড বলে। পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড, যেসব বন্ডের সুদের হার বা কুপন রেট স্থির থাকে না তাকে পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড বলে। হ্যাঁ, অর্থাৎ সুদের হারটা চেঞ্জ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। তলবযোগ্য বন্ড আমি আলোচনা করেছি যে বন্ডের মেয়াদ পূর্তির পূর্বে বন্ড হোল্ডারের নিকট হতে বন্ড ক্রয় করার অধিকার রাখে। হ্যাঁ, সেটা পুট বন্ড, যেসব বন্ডের ক্ষেত্রে বন্ড হোল্ডারের অধিকার রয়েছে বন্ডটি ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে সমমূল্যে বিক্রি করে টাকা ফেরত পাওয়ার, তাকে পুট বন্ড বলা। অর্থাৎ পুট বন্ড মানে হচ্ছে কোম্পানি এখানে একটা সুযোগ দিচ্ছে যে একটা বন্ডের মূল্য যদি 1000 টাকা হয়, তুমি একটা নির্দিষ্ট সময় পরে তোমার যদি ভালো না লাগে তুমি চাইলে 1000 টাকা দিয়ে ক্রয় করছো, এখন সেই 1000 টাকা দিয়ে তুমি আবার কোম্পানির কাছে বিক্রয় করে দিবে এবং কোম্পানিও সেটা নিতে বাধ্য থাকবে। এটাকে বলা হচ্ছে পুট বন্ড। রূপান্তরযোগ্য বন্ড, এটাকে যখন সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় সেটাকে বলা হচ্ছে রূপান্তরযোগ্য বন্ড। জাং বন্ড অধিক ঝুঁকি এবং অধিক আয় সম্পন্ন বন্ডকে জাং বন্ড বলা হচ্ছে। এই পর্যায়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল সমাধান দেখব এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 100% পরীক্ষায় আসবে। অর্থাৎ পুরো তুমি 10 নম্বরের সৃজনশীলের জন্য কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে যাবে। এই এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমি সমাধান করে দিব, শুধু এই সমাধানগুলো ভালো করে লক্ষ্য করলে তোমার একটা 10 নম্বরের সৃজনশীল সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। চলো, বন্ডের প্রকৃত মূল্য বা বর্তমান মূল্য অথবা অন্তর্নিহিত মূল্য আমরা আজকে নির্ণয় করা দেখব। অন্তর্নিহিত মূল্য, অনেক সময় প্রশ্নে অন্তর্নিহিত মূল্য থাকে, তখন আমরা টেনশনে পড়ে যাবো। অন্তর্নিহিত মানে এটা আবার কি? একই কথা। বন্ডের প্রকৃত মূল্য, বর্তমান মূল্য এবং অন্তর্নিহিত মূল্য একদম সেম কথা। চলো আমরা দেখি যে বন্ডের প্রকৃত মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস লক্ষ্য করতে হবে। এখানে সাধারণত এই 3টা বন্ড থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। 3টা বন্ড থেকে কিন্তু প্রশ্ন আসে। একটা হচ্ছে কুপন বন্ড, একটা হচ্ছে কুপন বন্ড। কুপন বন্ড অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি পরিশোধ্য বন্ড। পরিশোধ্য বন্ড বা ইংরেজিতে আমরা যদি বলি রেডিমেবল বন্ড বা পরিশোধ্য বন্ড বা মেয়াদি বন্ড, মেয়াদি বন্ড বলা যেতে পারে। তাহলে যে বন্ডের মেয়াদ থাকবে, সুদের হারও থাকবে, সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে কি? পরিশোধ্য বন্ড। আচ্ছা, এবার চলে আসি জিরো কুপন বন্ড বা জিরো বন্ড। যে বন্ডে সুদের হার থাকবে না, সুদের হার ক্রস, সেটাকে বলা হচ্ছে জিরো কুপন বন্ড। চিরস্থায়ী বন্ড, যে বন্ডটা আজীবন সুদ পেতে থাকবো, যে বন্ডের কোনো মেয়াদ থাকে না, যে বন্ডটা একটা কোম্পানি ইস্যু করে, কোনো নির্দিষ্ট মেয়াদ নাই, যেদিন কোম্পানির অবসায়ন ঘটবে হয়তোবা সেদিন কোম্পানির বন্ডের মালিক হয়তোবা টাকা ফেরত পেতে পারে, তবে সেটার কোনো নির্দিষ্টতা নাই, অর্থাৎ এটা আজীবন ধরে চলতে থাকবে, এটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্ড। বা এটাকে বলা হয় অসীম বন্ড বলা হয়, এটাকে অসীম বন্ড বলা হয়, এটাকে সসীম বন্ড বলা হয়, এটাকে আবার অসীম বন্ড বলা হয়। তাহলে আমরা একটু দেখি, যে বন্ডের মেয়াদ থাকে, যে বন্ডের সুদের হার থাকে, সেটাকে বলা হচ্ছে কি? কুপন বন্ড। কুপন বন্ড, পরিশোধ্য বন্ড, মেয়াদি বন্ড, সসীম বন্ড। আর যে বন্ডের মেয়াদ থাকে কিন্তু কোনো সুদের হার থাকে না, সেটাকে বলা হচ্ছে কি? জিরো কুপন বন্ড। আবার যে বন্ডের মেয়াদ থাকে না কিন্তু সুদের হার থাকে, সেটাকে বলা হচ্ছে কি? চিরস্থায়ী বন্ড। এখন চলো আমরা যদি একটু সূত্রের দিকে লক্ষ্য করি, এই বন্ডটা থেকে একটা নির্দিষ্ট মেয়াদও আছে, আবার একটা সুদের হারও আছে। ধরো তুমি 1000 টাকা এই বন্ডে ইনভেস্ট করলা, 1000 টাকা তুমি এই বন্ডে ইনভেস্ট করলা 5 বছরের জন্য। কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে যদি একটু লক্ষ্য করো, দেখো তো
তুমি যদি 5 বছরের জন্য এই বন্ডটাতে 1000 টাকা ইনভেস্ট করো, তাহলে 5 বছর ধরে কিন্তু তুমি প্রত্যেক বছর কি পাচ্ছ? সুদ পাচ্ছ। তাহলে সুদ কি তুমি আজকে পাচ্ছ? সুদ পাচ্ছ তুমি 5 বছর ধরে প্রত্যেক বছর। হ্যাঁ, তোমাদের অর্থের সময় মূল্যের ধারণা যদি আমরা দেখি যে প্রত্যেক বছর যদি আমরা এই সুদ পাই, তাহলে এটা একটা বার্ষিক বৃত্তি না? প্রতি বছরে তুমি কিস্তি আকারে সুদটা পাচ্ছ না? তাহলে ভবিষ্যতে তুমি যেটা কিস্তি আকারে পাচ্ছ সেটার আজকের দিনের মূল্য, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে সুদের মূল্য। এটা হচ্ছে সুদের মূল্য। যেহেতু প্রত্যেক বছর আমরা সুদ পাচ্ছি, এটা হচ্ছে সুদের মূল্য। আবার দেখো তো, 5 বছর যেদিন মেয়াদ শেষ হয়ে যাবে সেদিন কোম্পানি তোমাকে আবার এই 1000 টাকাটা রিটার্ন করবে। হ্যাঁ, 1000 টাকাটা অধিহারও দিতে পারে, কোম্পানি অবহারও দিতে পারে। অধিহার বলতে লিখিত মূল্যের বেশি, অবহার মানে লিখিত মূল্যের কম। আর কিছু না বললে প্রশ্নে আমরা ধরে নিই কোম্পানি বন্ডটি সমহারে পরিশোধ করতেছে। হ্যাঁ, তখন আমরা যে নির্দিষ্ট সময়কাল শেষে এককালীন, হ্যাঁ এককালীন যে আমরা টাকাটা আবার 5 বছর শেষে পেয়ে যাব, সেই 5 বছর শেষে যে টাকাটা পাবো সেটা আজকের দিনের মূল্য, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। নর্মাল যেটা সাধারণ এককালীন প্রেজেন্ট ভ্যালু সেটা সূত্র। আর এটা হচ্ছে যেটা আমরা প্রত্যেক বছর ধরে সুদ পাবো সেই সুদের আজকের দিনের মূল্য। আশা করি এই পুরো সূত্রটা সবার ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ পরিশোধ্য বন্ডের ক্ষেত্রে আমরা দুই ধরনের টাকা পেয়ে থাকি, একটা হচ্ছে প্রত্যেক বছর সুদ পেয়ে থাকি, একটা হচ্ছে মেয়াদ পূর্তিতে মূল্য পেয়ে থাকি। তাহলে প্রত্যেক বছর যে সুদটা পাবো সেটা যেহেতু আমরা বার্ষিক বৃত্তি আকারে, আমরা যেহেতু কিস্তি আকারে পাবো, কিস্তির বর্তমান মূল্য আমাদেরকে বের করতে হবে। আবার 5 বছর শেষে যেদিন মেয়াদ পূর্তি ঘটবে, মেয়াদ পূর্তির পরে আমরা যে মূল্যটা পাবো সেটাকে বলা হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য। মেয়াদ পূর্তি মূল্য যেহেতু 5 বছর পরে পাবো, আজকের দিনের মূল্য আমরা বের করবো। অর্থাৎ 5 বছর পূর্বে আজকের দিনে আমাদের সেই টাকাটা কত, যেটা আমি ভবিষ্যতে 5 বছর পরে পাবো, সেই 5 বছর পরের টাকা আজকের দিনে কত টাকা বহন করে, আমরা সেভাবে হিসাব করবো। এখন চলে আসি আমরা জিরো কুপন বন্ড। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো তো, জিরো কুপন বন্ডে তো কোনো সুদ থাকে না, তাহলে আমরা কি এইটা কি আর পাবো? আমরা তো আর এই সুদটা তো আর প্রত্যেক বছর পাচ্ছি না। কিন্তু জিরো কুপন বন্ডে তো একটা মেয়াদ আছে, মেয়াদ পূর্তি হয়ে গেলে আমরা কিন্তু ঠিকই মেয়াদ পূর্তি মূল্যটা পাবো না? হ্যাঁ, আমরা কিন্তু ঠিকই মেয়াদ পূর্তি মূল্যটা পাবো। সেজন্য সুদটা কিন্তু এখানে বাতিল, শুধুমাত্র এই অংশটুকু হচ্ছে এখানে এখানে সূত্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু এখানে কোনো সুদ পাচ্ছি না, শুধুমাত্র মেয়াদ পূর্তিতে মূল্যটা পাচ্ছি, আমরা জাস্ট মেয়াদ পূর্তিতে আমরা মূল্যটা বের করলেই হয়ে যাচ্ছে। আর চিরস্থায়ী বন্ড, এটা যেহেতু সারা বছর ধরে আমরা কি পাবো? সুদ পাবো। এটা সুদকে আমরা আয়ের হার দ্বারা ভাগ করে দিব। সুদকে আমরা আয়ের হার দ্বারা যখন ভাগ করে দিব, তখনই আমরা আমাদের যে চিরস্থায়ী বন্ড বা অসীম বন্ড বা ইরেডিমেবল বন্ড, এই ইরেডিমেবল বন্ডের আমরা মূল্য পেয়ে যাব। চলো আমরা ধীরে ধীরে এই বন্ডগুলো নিয়ে একটু চিনি। হ্যাঁ, এখানে কিছু বিস্তারিত দেওয়া আছে যে বন্ডের বাজার মূল্যকে সেল ভ্যালু, বন্ডের মেয়াদকে এন ধরা হবে, সুদের হারকে আই ধরা হবে, সুদের পরিমাণকে আই ধরা হবে এবং সুদের হারকে হচ্ছে আই। ছোট হাতের আই মানে হচ্ছে সুদের হার, 10%, 8%, 5%। যখন আমরা সুদটা বের করে ফেলবো, ধরো 1000 টাকার উপর ছোট হাতের আই যখন অ্যাপ্লাই করব, তখন আমরা বড় হাতের আই পেয়ে যাব। 1000 টাকা হচ্ছে লিখিত মূল্য, লিখিত মূল্যের সাথে যখন আমরা সুদের হারকে অ্যাপ্লাই করব, তখন আমরা সুদের পরিমাণটা পেয়ে যাব। অর্থাৎ সুদের পরিমাণ হচ্ছে কত? 100 টাকা। হ্যাঁ, 1000 টাকার উপর যদি আয়, ধরো 10% সুদের হার যদি আমরা অ্যাপ্লাই করি, 10% সুদের হার যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ছোট হাতের আয়ের মান হচ্ছে 10%। কিন্তু বড় হাতের আয়ের মান কত? 100। বড় হাতের আয় মান হচ্ছে এখানে সুদের পরিমাণকে বুঝাইছে। আচ্ছা, প্রত্যাশিত আয়ের হারকে আমরা কেডি বলি। কেন কেডি বলি? কেডি এখানে ডেপ্ট, কেডি বলতে কস্ট অফ ডেপ্ট কে বোঝাচ্ছে, অর্থাৎ বন্ডের মূলধন ব্যয়। বন্ডের মূলধন ব্যয়। দেখো, একটা কোম্পানি যখন বিভিন্ন বিনিয়োগ করে, তখন কোম্পানির জন্য সেই বিনিয়োগের উপর কি দিতে হচ্ছে? সেই বিনিয়োগগুলোর উপর কোম্পানিকে কিন্তু একটা খরচ করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে কোম্পানি খরচ করতেছে, তাদের মূলধন সংগ্রহের নিমিত্তে যে খরচটুকু করে থাকে সেটাকে মূলধন ব্যয় বলা হচ্ছে। আচ্ছা, যেটা একটা কোম্পানি মূলধন ব্যয় করতেছে, একজন বিনিয়োগকারী সেটা কি পাচ্ছে? সেটা আয়ের হার হিসেবে পাচ্ছে না? যেহেতু আমরা এই চ্যাপ্টারটা করতেছি বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে, সেহেতু যেটা কোম্পানির জন্য হবে মূলধন ব্যয়, সেটা বিনিয়োগকারীর জন্য আমরা আয়ের হার হিসেবে চিন্তা করব। এবং একই জিনিস আমরা আয়ের হারকে এখানে কেডি দ্বারা প্রকাশ করব। অর্থাৎ একটা কোম্পানি ধরো ঋণ মূলধন ব্যয় দিচ্ছে 10%, ঋণ মূলধন ব্যয়, তাহলে এই ঋণ মূলধন ব্যয় যেটা কোম্পানি 10% দিচ্ছে, সেটা বিনিয়োগকারীর জন্য কি? বিনিয়োগকারীর জন্য হচ্ছে আয়ের হার 10%। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই যে বিষয়টা লক্ষ্য করি, এখানে তিনটা বন্ড রয়েছে, একটা হচ্ছে পি বন্ড, একটা হচ্ছে কিউ বন্ড, একটা হচ্ছে আর বন্ড। আচ্ছা দেখো তো, পি বন্ডে সুদের হার আছে, লিখিত মূল্য আছে, বাজার মূল্য আছে।
সবই আছে। তাহলে পি বন্ড কেমন বন্ড বলো তো? পি বন্ড হচ্ছে পরিশুদ্ধ বন্ড। পি বন্ড হচ্ছে কেমন বন্ড? পরিশুদ্ধ বন্ড। এখন আমরা যদি লক্ষ্য করি কিউ বন্ডের দিকে, কিউ বন্ডের সুদের হার আছে, লিখিত মূল্য আছে, বাজার মূল্য আছে, কিন্তু কি নাই? মেয়াদ নাই। যেহেতু এটার কোনো মেয়াদ নাই, এটাকে আমরা বলবো চিরস্থায়ী বন্ড, অপরিশুদ্ধ বন্ড, অসীম বন্ড। অপরিশুদ্ধ বন্ড, অপরিশুদ্ধ বন্ড। আবার আমরা যদি একটু আর বন্ডের দিকে লক্ষ্য করি, আর বন্ডে কিন্তু কোনো কুপন রেট বা সুদের হার নাই। কুপন রেট শূন্য। কুপন রেট কি? শূন্য। তাহলে শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড। যেহেতু এখানে কুপন রেট হচ্ছে কি? শূন্য। লিখিত মূল্য হচ্ছে 100, বাজার মূল্য 60, মেয়াদ দেওয়া আছে 6 বছর। অর্থাৎ 6 বছর পরে কিন্তু আমরা এই লিখিত মূল্যটা আবারও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে কত? 10%। প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 10%। প্রত্যেকটা বন্ডের অন্তর্নিহিত বা বর্তমান মূল্য আমাদেরকে বের করতে হবে। চলো আমরা প্রত্যেকটা বন্ডের অন্তর্নিহিত মূল্য বের করি। তবে সবার আগে আমি সহজ হওয়ার জন্য কিউ বন্ডের মূল্যটা নিয়ে বের করব। কিউ বন্ডের মূল্য বের করবো। ধীরে ধীরে আমি সহজের দিক থেকে আস্তে আস্তে যাব। চলো আমরা বন্ডের মূল্যটা নির্ণয় করি। কিউ বন্ডের মূল্য নির্ণয়। তাহলে প্রথমেই বলো কিউ বন্ডটা কোন ধরনের বন্ড ছিল? কিউ বন্ডটা ছিল অপরিশুদ্ধ বন্ড। অপরিশুদ্ধ বন্ড। কিউ বন্ডটা ছিল কি? অপরিশুদ্ধ বন্ড। তাহলে অপরিশুদ্ধ বন্ডের সূত্রটা কি ছিল? ভ্যালু অফ বন্ডের সূত্র হচ্ছে, অর্থাৎ বন্ডের মূল্য বা ভ্যালু অফ বন্ড, যেটাকে আমরা বলি বন্ডের মূল্য বলতে পারি। বন্ডের মূল্য সংক্ষেপে বলতে পারি ভ্যালু অফ বন্ড। এটা সূত্র কি ছিল? এটা সূত্র ছিল হচ্ছে আই ডিভাইডেড বাই কেডি। আই ডিভাইডেড বাই কেডি। ওকে, তাহলে আমরা আই মানে কি? আই মানে হচ্ছে লিখিত মূল্যের সাথে আমাদেরকে সুদের হার অ্যাপ্লাই করতে হবে। বন্ডের লিখিত মূল্যের সাথে আমাদেরকে কি করতে হবে? সুদের হার অ্যাপ্লাই করতে হবে। লিখিত মূল্যের সাথে আমরা একটু সুদের হার অ্যাপ্লাই করি। তাহলে চলো লিখিত মূল্যের সাথে আমরা সুদের হারটাকে অ্যাপ্লাই করে দেখি। এখানে লিখিত মূল্য আছে কত? কিউ বন্ডে 100 টাকা। সুদের হার আছে কত? সুদের হার আছে হচ্ছে 9%। সুদের হার কত পার্সেন্ট? 9%। তাহলে লিখিত মূল্যের সাথে যখনই আমরা সুদের হার অ্যাপ্লাই করব, তখনই কিন্তু সুদের পরিমাণ চলে আসবে। তাহলে কত পাচ্ছি আমরা? 100-র উপর 9%। তাহলে 109% করলে কত হয়? 9 হয়। কেডি মানে হচ্ছে আয়ের হার। কেডি মানে হচ্ছে কি? আয়ের হার। অর্থাৎ কোম্পানি যেটা তোমার জন্য মূলধন ব্যয় করতেছে। দেখো, সুদের হার আর আয়ের হার কিন্তু একই কথা না। 100 টাকার উপর কোম্পানি তোমাকে 9% সুদ দিচ্ছে, এটা কিন্তু তোমার আয়ের হার না। তুমি কিন্তু প্রকৃতভাবে কোম্পানি তোমার জন্য এটা ব্যয় করে। অর্থাৎ সুদের হার 9% দিলেও কোম্পানি প্রকৃতপক্ষে তোমার জন্য এটা ব্যয় করে। তোমরা যারা মূলধন ব্যয় চ্যাপ্টারটা করবা, তখন অনেক কিছু ক্লিয়ার হবে যে মূলধন ব্যয় অর্থাৎ কোম্পানি সুদের হার এত, কিন্তু কোম্পানি তোমার জন্য ব্যয় করতেছে এত পার্সেন্ট, ফাইনালি ব্যয় করতেছে এত পার্সেন্ট। সুদ দিচ্ছে 10%, কিন্তু কোম্পানি ব্যয় করতেছে 12%। এই 12%টা কোম্পানির মূলধন ব্যয়, কিন্তু বিনিয়োগকারীর জন্য কি? বিনিয়োগকারীর জন্য হচ্ছে আয়ের হার। তাহলে লক্ষ্য করো যে প্রত্যাশিত আয়ের হার 10%, অর্থাৎ কোম্পানি এখানে সুদ দিচ্ছে 9%, কিন্তু তোমার জন্য কোম্পানি ব্যয় করতেছে কত? 10%। কোম্পানির মূলধন ব্যয় হচ্ছে 10%, আর বিনিয়োগকারী হিসাবে তোমার আয়ের হার কত? তোমার আয়ের হার হচ্ছে 10%। ওকে, তাহলে কেডির মান কত? কেডির মান হচ্ছে 10% বা 0.1। 10% বা 0.1। তাহলে আমরা যদি এখানে এই মানগুলোকে বসিয়ে দিই, 9 ডিভাইডেড বাই 0.1, এটা দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি, তাহলে চলে আসে কত? আস্তে আস্তে হচ্ছে 90 টাকা। আস্তে আস্তে হচ্ছে কত? 90 টাকা। আচ্ছা, এখন আমরা বন্ডকে মূল্যায়ন করার চেষ্টা করব যে এই বন্ডটা কি আসলে ভালো হবে কিনা, এটা কি এটাতে বিনিয়োগ করলে আমরা লাভজনক হব কিনা। তাহলে এটা কিভাবে মূল্যায়ন করব? তাহলে চলো আমরা একটু দেখি যে এই বন্ডটার বাজার মূল্য কত। এই বন্ডটার বাজার মূল্য হচ্ছে 80 টাকা। এই বন্ডটার বাজার মূল্য কত? 80 টাকা। তাহলে একটু লক্ষ্য করি আমরা, এই বন্ডটার মূল্য কত বেরিয়েছে? বন্ডের মূল্য বেরিয়েছে কত? বন্ডের মূল্য বেরিয়েছে 90 টাকা। বন্ডের মূল্য বেরিয়েছে হচ্ছে 90 টাকা, আর বাজার মূল্য আছে কত? 80 টাকা। বাজার মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? দেখো, যে একটা 90 টাকার জিনিস বাজার থেকে আমরা 80 টাকা দিয়ে কিনতে পারবো। ঠিক আছে, একটা 90 টাকার জিনিস বাজার থেকে আমরা কয় টাকা কিনতে পারবো? 80 টাকা কিনতে পারবো। অর্থাৎ 80 টাকা দিয়ে আমি 90 টাকার ফিল পাবো। 80 টাকা দিয়ে আমি কিসের ফিল পাচ্ছি? 90 টাকার ফিল।
ঠিক আছে? অর্থাৎ একটা চকলেট কিনছি আমি 80 টাকা দিয়ে, কিন্তু চকলেট পাচ্ছি কয় টাকার? 90 টাকার চকলেট পাচ্ছি। তাহলে আমার বন্ডের মূল্যটা এখানে আমরা কি দেখতেছি? আমার বন্ডের মূল্য অর্থাৎ ভ্যালু অফ বন্ড হচ্ছে কি গ্রেটার দেন বাজার মূল্য, বাজার মূল্য সেল ভ্যালু, অথবা P0 বলতে পারি, বাজার মূল্য সেল ভ্যালু অথবা P0। তাহলে বন্ডটাতে বিনিয়োগ করা কি হবে? লাভজনক। অর্থাৎ বাজার থেকে যদি তোমার বন্ডের মূল্য যদি কি হয়? বেশি হয়, অর্থাৎ তুমি যদি কম টাকা দিয়ে ভালো জিনিস কিনে ফেলতে পারো, তাহলে সেটা তোমার জন্য কি হবে? লাভজনক। তাহলে বন্ডটিতে বিনিয়োগ কি হবে? বন্ডটিতে বিনিয়োগ লাভজনক, বন্ডটিতে বিনিয়োগ লাভজনক। আমরা সহজভাবে বুঝে গেলাম যে বন্ডটিতে বিনিয়োগ কি হবে? লাভজনক। এখন যদি আমরা একটু লক্ষ্য করি পাশে যে আমাদের যে আরেকটা বন্ড ছিল দুটা, একটা পি বন্ড, একটা কিউ বন্ড, একটা আর বন্ড। তার মধ্যে কিউ বন্ডের মূল্য আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি। এখন আমরা পি বন্ডের মূল্য নির্ণয় করব। চলো পি বন্ডের মূল্য নির্ণয়। তাহলে আমাদের জন্য আর বন্ডের মূল্য নির্ণয়টা একদম সহজ হয়ে যাবে। পি বন্ডের মূল্য নির্ণয়। তাহলে তোমরা একটু বলো যে পি বন্ডটা কোন ধরনের বন্ড ছিল? পি বন্ডটা ছিল পরিশোধ্য বন্ড। তাহলে পরিশোধ্য বন্ডের আমরা মূল্য নির্ণয় করব। পরিশোধ্য বন্ডের মূল্য নির্ণয় করব। তাহলে পরিশোধ্য বন্ডের মূল্য যদি আমরা নির্ণয় করি তাহলে কেমন হয় দেখো তো? পরিশোধ্য বন্ডের মূল্য কি ছিল, কিরকম ছিল? এমন I ইন্টু আচ্ছা, এটা অর্থের সময় মূল্যের ক্ষেত্রে আমরা আই দেখাবো, কিন্তু এখানে আমরা দেখাবো কেডি। এটা কিন্তু ইনভার্স, অর্থাৎ এভাবেও করা যায়, অথবা এই জিনিসটাকে এভাবেও নেওয়া যায়। তোমরা অনেকে এভাবে করতে পারো, ওয়ান প্লাস কেডি, হ্যাঁ, পাওয়ার এন। এটা 1/1 + কেডি পাওয়ার এন, এভাবেও করতে পারো। অথবা এটাকে সরাসরি একটা আমরা ছোটবেলায় সূচক লগারিদম করেছিলাম, সেখানে একটা ইনভার্সের সূত্র ছিল এরকম, আমরা ইনভার্স সূত্রটা দিয়েও এভাবে করতে পারি। আমি সহজের জন্য এভাবে করলাম, তোমরা এভাবেও কিন্তু করতে পারো। হ্যাঁ, এভাবেও করতে পারো, কোনো অসুবিধা হবে না। এখানে দুইটাই কারেক্ট, অর্থাৎ 1/1 + কেডি এটা ধরেও করা যাবে। আচ্ছা, ডিভাইডেড বাই হচ্ছে কেডি। তাহলে এটা করলে আমরা কি পাচ্ছি? এটা করলে হচ্ছে আমরা সুদের মূল্য পাচ্ছি। একই সাথে আমরা যেহেতু মেয়াদ পত্রিতে একটা মূল্য পাবো, যেহেতু পি বন্ড ছিল কি? পি বন্ড ছিল পরিশোধ্য বন্ড, এখানে আমরা একটা সুদের মূল্য পাবো। একই সাথে একটা কি পাবো? একই সাথে হচ্ছে আমরা একটা মেয়াদ পত্রিতে মূল্য পাবো। তাহলে যেটা মেয়াদ পত্রিতে মূল্য পাবো সেটার মূল্য কিভাবে বের করবো আমরা? MV1 + কেডি পাওয়ার এন। এই ছিল হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে চলো আমরা যদি দেখি যে বন্ডটাতে সুদ কত হবে। দেখো তো, এই বন্ডটাতে সুদ হচ্ছে লিখিত মূল্য কত? 100 না? 100-র সাথে 11% হচ্ছে সুদ। তাহলে 100-র 11% যদি আমরা করি কত হয়? 100-র 11% করলে হচ্ছে কত? 100-র 11% করলে হচ্ছে 11 হচ্ছে প্রত্যেক বছর আমরা সুদ পাবো। 11 হচ্ছে প্রত্যেক বছর আমরা কি পাবো? সুদ পাবো। আচ্ছা, কেডি কত? প্রত্যেকটি বন্ডে কিন্তু কেডি কত? আয়ের হার হচ্ছে কত? 10%। প্রত্যেকটা বন্ডে আয়ের হার কত? 10%। তাহলে আমরা আয়ের হার পাচ্ছি কত? 10%। 0.10 মাইনাস, এই বন্ডটাতে মেয়াদ কত ছিল? মেয়াদ হচ্ছে 7 বছর। মেয়াদ হচ্ছে কত? 7 বছর। তাহলে আমরা এখানে কত দিব? 7। এখানে আবার একইভাবে কেডি সূত্র বসিয়ে দিলাম। এখন আমরা দেখবো হচ্ছে মেয়াদ যখন পূর্তি হবে তখন আমরা কয় টাকা পাচ্ছি। মেয়াদ যখন পূর্তি হবে তখন আমরা কত টাকা পাচ্ছি। এখানে 7 বছর পরে কিন্তু আমরা আবার বন্ডটার টাকা ফিরে পাবো। এই 100 টাকার বেশিও বন্ড দিতে পারে, বন্ডের মূল্য দিতে পারে, অর্থাৎ অধিহারও দিতে পারে, অবহারও দিতে পারে। কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু কোনো কিছুই বলা নাই যে 7 বছর পরে বন্ডটা কত টাকায় পরিশোধ হবে, কিছু যেহেতু বলা নাই, সেহেতু আমরা ধরে নিব যে আমরা লিখিত মূল্যটাই পাবো। তাহলে যদি কোনো টাকা বলা না থাকে তাহলে আমরা লিখিত মূল্যটাই পাবো। যদি প্রশ্নে বলা থাকে 10% অধিহারে পাবো, তাহলে 100-র সাথে আমরা 110% অ্যাড করবো, অর্থাৎ 110 টাকা। যদি বলে যে 5% অবহারে দেওয়া হবে, তাহলে 100 থেকে আমরা 5% বাদ দিব, 95 টাকা পাবো। এভাবে আমাদেরকে হিসাব করতে হবে। আর কিছু না বললে লিখিত মূল্যে পরিশোধ হবে। তাহলে এমভির মান কত? ম্যাচুরিটি ভ্যালু বা রেডিমেবল ভ্যালু হচ্ছে 100।
তাহলে আমরা যখন এটার মান বের করব, তাহলে আমরা কত পাচ্ছি এটার মান বের করলে? চলো আমরা এটার মানটা বের করি। এটার মানটা যখন আমরা বের করব, আচ্ছা আমরা এটার মান পাচ্ছি হচ্ছে 53.55। একটুকের মান পাচ্ছি হচ্ছে আমরা 53.55। আর এটা একটু দেখবো আমরা। আচ্ছা সরি, এখানে আমরা কিন্তু মেয়াদটা বসাইনি ভুলে, এই যে মেয়াদটা ছিল এভাবে আমাদেরকে বসাতে হবে। আচ্ছা এটা করলে হচ্ছে আমরা পাচ্ছি 51.32। তাহলে যদি আমরা এই দুইটাকে যদি যোগ করে দেই, তাহলে আমরা পাচ্ছি কত? 104.86। 104.86 বা 87 আমরা বলতে পারি। তাহলে আমাদের বন্ডের মূল্য আমরা কত পাচ্ছি? 104.87। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি যে এই বন্ডের বাজার মূল্য কত ছিল? 115 টাকা। ঠিক আছে, অর্থাৎ বাজার থেকে 115 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে আমি সেটার মূল্য পাচ্ছি কত? বাজার থেকে 115 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে আমি সেটার মূল্য পাচ্ছি হচ্ছে 104 টাকা 87 পয়সা। তাহলে বাজারের থেকে আমার জিনিসটার মূল্য কি? কম। তাহলে বাজারে যে জিনিসটা বেচতেছে সেই জিনিসটা থেকে আমার জিনিসটার ভ্যালু কম, ভ্যালু কম। তাহলে এখানে দেখা যাচ্ছে ভ্যালু অফ বন্ড থেকে সেল ভ্যালু বেশি। ভ্যালু অফ বন্ড থেকে যেহেতু সেল ভ্যালু বেশি, কারণ 104 থেকে যখন 119 ছিল সম্ভবত, 115, সরি 115 ছিল। তাহলে 115 যেহেতু বেশি, সেহেতু এই বন্ডে বিনিয়োগ করা কি নয়? এই বন্ডে বিনিয়োগ লাভজনক নয়। বন্ডে বিনিয়োগ কি নয়? লাভজনক নয়। এই বন্ডে বিনিয়োগ লাভজনক নয়। এখন আমরা চলে যাব হচ্ছে আর বন্ড। আর বন্ডের মূল্য নির্ণয়। তাহলে আর বন্ড কি ধরনের বন্ড? আর বন্ড ছিল হচ্ছে জিরো কুপন বন্ড। আর বন্ড ছিল হচ্ছে কি জিরো কুপন বন্ড। তাহলে আমরা যদি আর বন্ডের মূল্যটা আমরা বের করি, কিভাবে বের করব? চলো আমরা একটু দেখি যে আর বন্ডের মূল্যটা। এখানে আর বন্ডে যেহেতু আমরা কোনো সুদ পাচ্ছি না, তাহলে কোনো সুদের মূল্যের সূত্র আসবে না, শুধুমাত্র মেয়াদ পূর্তিতে প্রাপ্ত অর্থের মূল্য। মেয়াদ পূর্তিতে প্রাপ্ত অর্থের মূল্য হচ্ছে এটা। আমরা এভাবে এটা হিসাব করে ফেলবো। তাহলে আমরা যদি দেখি যে আর বন্ডের যে বৈশিষ্ট্যগুলো ছিল, আর বন্ডে কোনো সুদ ছিল না, সেজন্য এটা জিরো কুপন বন্ড। লিখিত মূল্য 100 টাকা, বাজার মূল্য হচ্ছে 60 টাকা, সময় হচ্ছে 6 বছর। সময় হচ্ছে কত? 6 বছর। তাহলে বাজার মূল্য কত? 60 টাকা। আর প্রত্যাশিত আয়ের হার প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে কত? 10%। তাহলে মেয়াদ প্রতিতে আমরা কয় টাকা পাবো? মেয়াদ প্রতিতে আমরা 100 টাকা পাবো। ঠিক আছে, যেহেতু মেচুরিটি ভ্যালু হচ্ছে কত আমাদের? মেচুরিটি ভ্যালু হচ্ছে 100। আচ্ছা, আর সেল ভ্যালু কত? সেল ভ্যালু হচ্ছে আমাদের 60। আর কেডি কত? কেডি মানে হচ্ছে এই বন্ডে আয়ের হার কত। এখানে প্রত্যেকটা বন্ডে আয়ের হার ছিল 10% বা 0.1। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে করি 1 যোগ 0.10 পাওয়ার হচ্ছে কত? 6 বছর। এখানে বছর ছিল 6 বছর। তাহলে এটা যদি আমরা করি, তাহলে আমরা বন্ডের মূল্য কত পাচ্ছি একটু দেখি। আচ্ছা, এখানে আমরা বন্ডের মূল্য পাচ্ছি হচ্ছে 56.45 টাকা। বন্ডের মূল্য হচ্ছে 56.45 টাকা। আমাদের বাজার মূল্য কত? বাজার মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে 60 টাকা যেটা বাজারে সেল হচ্ছে, 60 টাকা দামের একটা জিনিস, কিন্তু সেটা কিনে আমি ভ্যালু পাচ্ছি কত? আমি পাচ্ছি 56 টাকা। হ্যাঁ, অর্থাৎ যে জিনিসটা 60 টাকায় বিক্রি হচ্ছে, সেই জিনিসটা আমার কত? আমার আছে কত? 56 টাকা। অর্থাৎ তাহলে আমার এখানে বন্ডের মূল্য কি হচ্ছে? ভ্যালু অফ বন্ড। ভ্যালু অফ বন্ড দেখা যাচ্ছে ভ্যালু অফ বন্ড থেকে সেল ভ্যালু বেশি। তাহলে এই বন্ডে বিনিয়োগ করা কি নয়? বন্ডে বিনিয়োগ করা লাভজনক নয়। এই বন্ডে বিনিয়োগ করা কি নয়? এই বন্ডে বিনিয়োগ করা লাভজনক নয়।
এই বন্ডে বিনিয়োগ করাটা লাভজনক নয়। আশা করি আমরা বুঝতে পেরেছি যে এখানে প্রত্যেকটা সূত্র, একটা ছিল হচ্ছে পরিশোধ্য বন্ড যেখানে সুদের মূল্য এবং মেয়াদ পতিত মূল্য দুটোই থাকবে। এরপরে হচ্ছে এটা জিরো কুপন বন্ড, এখানে কোনো সুদ যেহেতু আমরা প্রত্যেক বছর পাচ্ছি না, কোনো প্রত্যেক বছরের সুদের মূল্য থাকবে না, শুধুমাত্র যেহেতু মেয়াদ পূর্তিতে মূল্যটা পাচ্ছি, মেয়াদ পূর্তিতে প্রাপ্ত অর্থের মূল্যটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এরপরে আমরা এখন দেখব হচ্ছে বন্ডের আয় নির্ণয়। বন্ডের আয় বেসিক্যালি তিন টাইপসের হয়, একটা হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়, একটা হচ্ছে মেয়াদ পূর্তিতে আয় অর্থাৎ সম্পূর্ণ মেয়াদ শেষ হয়ে যাবে, পুরো সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত আমার টাকাটা যদি কোম্পানির কাছে থাকে তাহলে ওভারঅল পুরো মানে সময়কালের মধ্যে এই বন্ডটা থেকে আমি কি পরিমাণ ইনকাম করতে পারলাম, আমার আয়ের হারটা কত, যেটাকে আমরা বলি ওয়াইটিএম। ওয়াইটিএম এর ফুল মিনিংটা হচ্ছে ইল টু ম্যাচুরিটি, ইল টু ম্যাচুরিটি। আর একটা হচ্ছে মেয়াদ পূর্তির পূর্বে আয়, মেয়াদ পূর্তির পূর্বে আয়, মেয়াদ পূর্তির পূর্বে এটাকে আমরা বলি হচ্ছে ওয়াইটিসি। অর্থাৎ আমরা যদি কোনো বন্ডের টাকা মেয়াদ পূর্তির পূর্বে তুলে ফেলতে পারি, ধরো মেয়াদ 5 বছর, আমরা যদি 3 বছরে কল করতে পারি, 3 বছরে যদি তলব করে নিয়ে ফেলতে পারি, সেটাকে বলা হচ্ছে মেয়াদ পূর্তির পূর্বে আয় বা তলবি বন্ড বা ইল টু কল, অর্থাৎ ইল টু কল ওয়াইটিসি। অর্থাৎ এটার মানে হচ্ছে মেয়াদ পূর্তিতে, হ্যাঁ, মেয়াদ পূর্তির পূর্বে আয় বা তলবি বন্ডের আয়, তলবি বন্ডের আয়। এরপরে একটা আছে হচ্ছে চলতি আয়। চলতি আয় মানে হচ্ছে এখানে যদি আমি কারেন্ট ইয়ারে অর্থাৎ বর্তমান বছরে এই মুহূর্তেই যদি আমি কি করি, বন্ডের আয়টাকে চিন্তা করি, তাহলে চলতি আয়ের হার আমরা বের করি। তাহলে এই তিনটা যদি আমরা দেখি তাহলে বন্ডের আয় আমাদের আশা করি পেরে যাব। এখন দেখো এখানে মেয়াদ পূর্তিতে আয়ের হারের একটা সূত্র দেওয়া আছে, কিভাবে ইল টু ম্যাচুরিটিটা করা হবে। মেয়াদ পূর্তির পূর্বে আয়ের হারেরটা দেওয়া আছে একইভাবে সূত্র, এবং চলতি আয়ের হারের সূত্রটা দেওয়া আছে। চলো আমরা এখন এই প্রশ্নটা থেকে একে একে প্রত্যেকটা বন্ডের আয়ের হার বের করব। তাহলে পি বন্ড আগের মতোই, সেখানে সুদের হার 12%, লিখিত মূল্য 100 টাকা, বাজার মূল্য 119 টাকা, মেয়াদ হচ্ছে কত 8 বছর। এখন আমাদেরকে বলতেছে বন্ডটির মেয়াদ পূর্তিতে আয়ের হার কত, অর্থাৎ আমি একটা কোম্পানিতে 100 টাকা ইনভেস্ট করছি, 8 বছর ধরে আমার টাকাটা কোম্পানিতে পড়ে থাকবে, কোম্পানি আমাকে প্রত্যেক বছর 12% করে সুদ দিলে ওভারঅল 8 বছর জীবনে এই বন্ড থেকে আমি কি পাচ্ছি, আমি কতটুকু পাচ্ছি, ইলটা কি, আমার এখান থেকে আমি অর্জনটা কি, পাচ্ছিটা কি, এটাই আমরা বের করব। তাহলে চলো আমরা এখান থেকে যদি লক্ষ্য করি, সুদের হার 12%, লিখিত মূল্য 100 টাকা, বাজার মূল্য 119 টাকা, মেয়াদ 8 বছর। তাহলে চলো আমরা আগে এই জিনিসগুলোকে হাইলাইট করি। সুদের হার হচ্ছে কত পার্সেন্ট, 12%, 12%। ফেয়ার ভ্যালু হচ্ছে 100 টাকা, সেল ভ্যালু হচ্ছে 119 টাকা, মেয়াদ হচ্ছে কত 8 বছর, মেয়াদ হচ্ছে কত 8 বছর। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখান থেকে আয়ের হার বের করা, এখান থেকে কি করা, এখান থেকে আয়ের হার বের করা। তাহলে চলো আমরা এখান থেকে কিভাবে আয়ের হার বের করব দেখি। আয়ের হারের সূত্রটা, অর্থাৎ যেহেতু মেয়াদ পূর্তিতে আয়ের হার আমরা বের করব ওয়াইটিএম। ওয়াইটিএম এর সূত্রটা হচ্ছে কি, আরভিও দেওয়া যায় এখানে, এখানে এমভিও দেওয়া যায়, দুইটার যে কোনো একটা লেখা যায়, সমস্যা নেই। আরভি অথবা এমভি তুমি যেটাই দিতে পারো। এমভি যেটাই খুশি দিতে পারো, এটা ইনটু 100, এটা করতে হবে আমাদেরকে। তাহলে আমরা প্রথমে সুদ বের করি। সুদ মানে হচ্ছে বড় হাতের আয়, অর্থাৎ সুদের পরিমাণ। ফেয়ার ভ্যালুর সাথে আমরা যখন সুদের হার অ্যাপ্লাই করব তখন আমরা সুদ পেয়ে যাব। তাহলে 100-র উপর 12% করলে আমরা কত পাচ্ছি, 12 পাচ্ছি। আচ্ছা, রেডিমেবল ভ্যালু হচ্ছে মেয়াদ পতিত মূল্য। আমি বলেছিলাম যে মেয়াদ পতিত মূল্য অধিহারেও হতে পারে, অবহারেও হতে পারে। যদি এখানে কোনো কিছুই বলা না থাকে তাহলে আমরা ধরে নিব যে মেয়াদ পতিতে আমরা কত টাকা করে পাচ্ছি, আমরা 100 টাকাই পাচ্ছি। আর এই প্রশ্নে সেল ভ্যালু কত দেওয়া আছে, 119 টাকা দেওয়া আছে। তাহলে প্রত্যেকটাকে আমরা সূত্রে বসিয়ে দিই। আমরা যদি সূত্রে বসিয়ে দিই, 12 ইন্টু রেডিমেবল ভ্যালু কত হচ্ছে, রেডিমেবল ভ্যালু হচ্ছে আমাদের 100 টাকা, 119 টাকা ডিভাইডেড বাই এন হচ্ছে কত বছর, 8 বছর। একইভাবে 100 যোগ 119
ডিভাইড বাই 2 এই এটাকে করলে আমরা চলে আসবে আমাদের মূল যে পার্টটা। সরি, এখানে একটা জিনিস ভুল হচ্ছে, আমি ভুল করে ফেললাম। আগে সূত্রটা করতে গিয়ে এখানে ভুল করে ফেলছি, যাই হোক সরি, অত্যন্ত দুঃখিত। আমাদের সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা হবে আমাদের ঠিক এরকম, আমরা যেটা ভুল করছি খেয়াল করতে হবে। হ্যাঁ, আমাদের সূত্রটা হচ্ছে এরকম, আমি আইকে ওই আগের সূত্রটা করতে গিয়ে যেহেতু গুণ করছি আমার খেয়াল ছিল না, আই এর সাথে এখানে কিন্তু এটা যোগ হবে। হ্যাঁ, আই প্লাস এভাবে করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ওকে, আমরা এখন ঠিক আছে, এখন সঠিক সূত্রেই আছি আমরা। ওকে, আমাদেরকে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে হবে সব সময়, যেন কোনোভাবে ভুল না হয়। হ্যাঁ, আমার এটা ভুল হলো এখানে, আশা করি বুঝতে পারতেছো যে এই ধরনের ভুল যেন তোমরা পরীক্ষাতে না করো। আচ্ছা, উপরে আসতেছে হচ্ছে 9.625, নিচে কত আছে আমরা একটু দেখি। নিচে আসতেছে হচ্ছে 109.5 ইন্টু 100। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8.8.79%। তাহলে এই বন্ডটা থেকে আমাদের ইল টু মেচুরিটি অর্থাৎ মেয়াদ পূর্তিতে আমাদের আয়ের হার কত? 8.79%। মেয়াদ পূর্তিতে আয়ের হার কত আমাদের? 8.79%। আচ্ছা, এখন আমরা একটু এই প্রশ্নটা করব যে পি বন্ডটি যদি 5 বছর পর 10% অধিহারে তলবযোগ্য হলে তলবি আয়ের হার কত? আচ্ছা, এটা তো মেয়াদ ছিল কত বছর? 8 বছর, কিন্তু 5 বছরে আমরা যদি এই বন্ডটা থেকে তলব করতে পারি 10% অধিহারে, তাহলে এই বন্ডটা থেকে তলবি আয়ের হার কত এবং মেয়াদ পূর্তির পূর্বে আয়ের হার কত, অর্থাৎ ওয়াইটিসি কত আমাদেরকে বের করতে হচ্ছে। ওয়াইটিসি কত আমাদেরকে বের করতে হচ্ছে। তাহলে চলো আমরা ওয়াইটিসি কত একটু দেখি যে ওয়াইটিসি কত, এটা কিভাবে বের করব। মেয়াদ পূর্তির পূর্বে আয়, হ্যাঁ, মেয়াদ পূর্তির পূর্বে আয়। তাহলে এখানে আমরা আবার যদি আগের গুলো দেখি যে এই বন্ডটাতে লিখিত মূল্য কত ছিল? 100। সুদের হার কত ছিল? সুদের হার ছিল হচ্ছে 12%। তাহলে 100-র সাথে যদি আমরা সুদের হার দেখি তাহলে হচ্ছে 12 টাকা করে আমরা সুদ পাচ্ছি। আচ্ছা, এখন এই বন্ডটা তলব করা যাবে অর্থাৎ কল করা যাবে কত সময়ে? কল করা যাবে হচ্ছে 5 বছরে কল করা যাবে। কত টাকায় কল করা যাবে? কলিং প্রাইস হচ্ছে লিখিত মূল্যের চাইতে আরো 10% বেশি, লিখিত মূল্যের চাইতে হচ্ছে আরো 10% অধিক মূল্যে এটা কল করা যাবে। তাহলে 100 টাকার সাথে আরো 10% যদি অ্যাড হয়, 10 টাকা অ্যাড হয়, তাহলে কত টাকা? 110 টাকা। এটা কি করা যাচ্ছে? কল করা যাচ্ছে। আর সেল ভ্যালু কত ছিল? সেল ভ্যালু ছিল হচ্ছে 119 টাকা। তাহলে এখন চলো আমরা একটু দেখি যে মেয়াদ পূর্তির পূর্বে ওয়াইটিসি কত। ওয়াইটিসি সূত্র হচ্ছে ঠিক একইভাবে, আমরা এখানে দিব হচ্ছে সুদ প্লাস আগেরটা ছিল ম্যাচুরিটি ভ্যালু অর্থাৎ মেয়াদ পূর্তিতে মূল্য, আর এখন হচ্ছে আমরা মেয়াদ পূর্তির পূর্বের মূল্য বা তলবি মূল্য, কলিং প্রাইস। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা পুরোটাই পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের আয়ের মান কত? এখানে আয়ের মান হচ্ছে 12 প্লাস আমাদের কলিং প্রাইস হচ্ছে কত? 110। 110 মাইনাস 119 এন হচ্ছে কত বছর, আমরা কত বছরে কল করতে পারবো?
5 বছরে কল করতে পারবো 5, হ্যাঁ, ডিভাইড বাই 2। তাহলে এটা করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এটা করলেই কিন্তু আমরা সম্পূর্ণ আনসারটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটু দেখি যে এখানে কত কত মান আসে, একটু দেখি। উপরে আমরা পাচ্ছি হচ্ছে 10.2, নিচে আমরা পাচ্ছি কত 114.5। তাহলে 10.2কে যদি আমরা 114.5 দ্বারা যদি কি করি, ভাগ করে দেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8.90, 8.91%, 8.91%। তাহলে আমরা যদি এই বন্ডটা সম্পূর্ণ 8 বছর অপেক্ষা না করে আমরা যদি 5 বছরে যদি এটাকে তলব করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা 8.91% পাচ্ছি, 8.91% পাচ্ছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এখানে বলা হচ্ছে বন্ডটির চলতি আয়ের হার কত, অর্থাৎ কারেন্ট ইল্ড। যদি আমরা কোনো অপেক্ষা টপেক্ষা বাদ এই চলতি বছরে যদি আমরা বন্ডটা থেকে আয় চিন্তা করি যে আমাদের চলতি বছরে, চলমান বছরে এই বন্ডটা থেকে কেমন আয় হচ্ছে, তাহলে সেটাকে বলা হচ্ছে চলতি আয়ের হার বা কারেন্ট ইল্ড। তাহলে আমরা যখন চলতি আয়ের হার বের করব, চলতি আয়ের হার বের করা একদম সহজ। চলতি আয়ের হার, এটাকে সংক্ষেপে বলা হয় সিওআই, সিওআই বা কারেন্ট ইল্ড, কারেন্ট ইল্ড। তাহলে সিওআই কিভাবে বের করবো আমরা, সিওআই বের করার সূত্র হচ্ছে আই ডিভাইডেড বাই সেল ভ্যালু, আই ডিভাইডেড বাই সেল ভ্যালু। তাহলে আমরা সুদ পাচ্ছি কত, এই বন্ডটা থেকে আমরা সুদ পাচ্ছি হচ্ছে 12%। 12% কত, 12% হচ্ছে 12 টাকা। আর সেল ভ্যালু কত, সেল ভ্যালু হচ্ছে 119 টাকা। তাহলে কারেন্ট ইল্ড কত, আমরা যদি একটু লক্ষ্য করি, কারেন্ট ইল্ড হচ্ছে 12 ডিভাইড বাই 119 ইন্টু 100। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত পাচ্ছি, এই বন্ডটা থেকে আমাদের কারেন্ট ইল্ড হচ্ছে 10.08%। এই ছিল আমাদের চলতি আয়ের হার। আশা করছি সবাই আমাদের ক্লাসটা উপভোগ করেছ। আশা করব পরবর্তী ক্লাসগুলো আমাদের সাথে, ইউনিক স্কুলের সাথে তোমরা যুক্ত থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।